আসসালামু আলাইকুম, আমি রুহুল আমিন। আপনারা দেখছেন বিডি ফর হুইলস। আপনি কি পুরাতন গাড়ি কিনতে চাচ্ছেন? সেকেন্ড হ্যান্ড ইউজড কার কেনার আগে আপনাকে আজকেই সাবধান হতে হবে, কারণ এই পুরাতন গাড়ি কেনার ফলে যে কি আইনি জটিলতা বা বিভিন্ন ধরনের ভোগান্তিতে আপনি পড়বেন তার কোনো শেষ নেই। তো আপনাকে আমি ভয় দেখানোর জন্য এই কথাগুলো বলতেছি না। আপনারা পুরাতন গাড়ি কিনতে চাচ্ছেন, স্বপ্ন দেখতেছেন আপনার একটা গাড়ি হবে, দেখতেই পারেন। পুরাতন গাড়ি কেনা কোনো দোষের না, কিন্তু দোষের তখনই যখন আপনি টাকা দিয়ে একটি অশান্তি ভোগান্তি কিনে নিয়ে আসবেন। তো আজকের এই ভিডিও বিডি ফর হুইলসে একটি ইম্পর্ট্যান্ট ভিডিও হিসেবে থাকবে। যারা পুরাতন গাড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা দেখা বাধ্যতামূলক, কারণ পুরাতন গাড়ি কিনতে গেলে আমরা শুধু চকচকে এবং বিভিন্ন পার্টসের সমস্যা আছে কিনা এগুলো দেখে কিনি, কিন্তু মূলত গাড়ি কেনার সময় কাগজপাতি দেখতে হয়, তার ডকুমেন্টস ঠিক আছে কিনা। তো আজকে এই ভিডিও আপনাদের জন্য আমি বানাচ্ছি যে কি কি ডকুমেন্টস দেখে গাড়ি কিনবেন। পুরো ভিডিওতেই সঙ্গে থাকুন। এক নম্বরে আমরা কথা বলবো গাড়ির রেজিস্ট্রেশন পত্র নিয়ে। গাড়ির রেজিস্ট্রেশন পত্র খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। গাড়িটি যে বিক্রি করতেছে সেই গাড়ির মালিক কিনা তা আপনি রেজিস্ট্রেশন পত্র দেখে বুঝতে পারবেন। এটা গাড়ির ব্লু বুক নামেও পরিচিত। এখানে গাড়ির মালিকের নাম থাকবে, রেজিস্ট্রেশন নম্বর থাকবে, গাড়ির যে চেসিস নাম্বার আছে তা উল্লেখ থাকবে, এবং গাড়ি কি ধরনের, এটা প্রাইভেট না নন প্রাইভেট না অন্য কোনো কিছু, সেটা কিন্তু এখানে উল্লেখ থাকবে। আপনার পুরাতন গাড়ি কেনার ক্ষেত্রে আপনারা যখন গাড়িটি কিনবেন, যে মালিকটি আপনার কাছে গাড়ি বিক্রি করতেছে সেই কি এই গাড়ির অরিজিনাল মালিক কিনা তা এই রেজিস্ট্রেশন পত্রে উল্লেখ আছে কিনা এটা দেখবেন। রেজিস্ট্রেশন পত্রের যে প্রথম মালিক থাকে সে অন্য কাউকে এটা বিক্রি করতে পারে, তার থেকে আপনি কিনতেছেন। যে প্রথম মালিক দ্বিতীয় মালিককে বিক্রি করছে তার এই রেজিস্ট্রেশন পত্রে তার নাম উল্লেখ আছে কিনা, মানে পরিবর্তন হয়েছে কিনা, এটা কিন্তু আপনি দেখে কিনবেন। যদি এরকম হয় আপনি দ্বিতীয় মালিকের কাছ থেকে গাড়ি কিনতেছেন কিন্তু তার নামটা সে রেজিস্ট্রেশন পত্রে পরিবর্তন করে নেয়নি, তাহলে কিন্তু আপনার বাড়তি ঝামেলা পোহাতে হবে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন। মূলত এটাই সবচেয়ে বেশি হয়ে থাকে বাংলাদেশে। সচরাচর গাড়ি বিক্রি করে গাড়ির নাম পরিবর্তন না করে নিয়েই তারা এই গাড়িটা বারবার বিক্রি করতেই থাকে। তো এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। এরপরে 2 নম্বরে আমরা কথা বলবো গাড়ি ব্যাংক লোনে কেনা কিনা বা হাইপোথেকেশন আছে কিনা। তো হাইপোথেকেশন কি? হাইপোথেকেশন হলো যে গাড়ি যখন কেনা হয় তখন এই গাড়িটি ব্যাংক লোনে কেনা হয়েছে, যার পুরোপুরি মালিক যে কিনেছে তিনি না, ব্যাংক এর আংশিক মালিক। তো গাড়িটি যতদিন ব্যাংকের লোন পরিশোধ না হবে গাড়িটির মালিকানা কিন্তু যে কিনেছে সে কিন্তু ক্লেম করতে পারবে না। ব্যাংক যে কোনো সময় যদি লোন পরিশোধ না হয়ে থাকে এই গাড়িটি বাজেয়াপ্ত করতে পারবে। তো আপনারা অবশ্যই গাড়ি কেনার সময় এই বিষয়টি খেয়াল রাখবেন যে এই গাড়িটি ব্যাংক লোন ক্লিয়ার হয়েছে কিনা। যদি ক্লিয়ার হয়ে থাকে যার থেকে কিনতেছেন তার থেকে আপনি এই ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা চেয়ে নেবেন। তা না হলে কিন্তু দেখা যাবে আপনি গাড়িটি কিনে নিলেন, ব্যাংক পরে এসে দাবি করতেছে গাড়িটি তাদের এবং লোন পরিশোধ হয়নি, বাজেয়াপ্ত করে নেবে। তো অবশ্যই এটা আপনার ম্যাক্সিমাম গাড়ির ক্ষেত্রেই কিন্তু যারা রিকন্ডিশন গাড়ি কিনে বেশিরভাগ, বিশেষ করে নিশান সানির ক্ষেত্রে আপনি দেখবেন ম্যাক্সিমামই কিন্তু ব্যাংক লোনে। তো এবং অনেক গাড়ি আছে এখন ব্যাংক লোনে কিনতেছে। তো এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে 3 নম্বরে যে বিষয়টি খেয়াল করবেন এটা খুবই সিম্পল, ফিটনেস আছে কিনা গাড়ির। আপনি গাড়ি কিনলেন কিন্তু ফিটনেস অল্প দিন আছে বা শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু কেনার পরে আপনাকে আবার ফিটনেস করে নিতে হবে। এক্ষেত্রে আপনার এক্সট্রা টাকা যাবে। তো ফিটনেস কতটুকু আছে এটা কিন্তু শেষে দেখবেন যে এর ভ্যালিডিটি কতদিন আছে। সেটা যদি 6 মাস হয় ফাইন, 6 মাস অন্তত আপনি এখান থেকে টাকাটা সাশ্রয় করতে পারবেন। আর যদি 1 বছর হয় আরও ভালো। কিন্তু যদি দেখেন যে 1 মাস আছে কিংবা তার চেয়ে এক্সপায়ার্ড হয়ে গেছে, তখন কিন্তু আপনাকে লসে পড়তে হবে বা মামলা খেতে হবে, সার্জেন্টের হয়রানির মুখে পড়তে হবে। তো এই বিষয়টিও কিন্তু ইম্পর্টেন্ট, এই কাগজটা আপনারা ভালোভাবে চেক করবেন। এরপরে 4 নম্বরে ট্যাক্স টোকেন ও রোড পারমিট নিয়ে কথা বলবো। ট্যাক্স টোকেন ও রোড পারমিট খুবই গুরুত্বপূর্ণ। রোড পারমিট সাধারণত প্রাইভেট গাড়ির জন্য লাগে না, কিন্তু যেগুলো বাণিজ্যিক গাড়ি সেগুলোর জন্য লাগে। তো যেহেতু আমরা প্রাইভেট গাড়ি নিয়ে বেশি কথা বলি, আমরা এই যেটা রোড পারমিট এটা কিছুটা স্কিপ করলাম। তো ট্যাক্স টোকেন নিয়ে কথা বলি। ট্যাক্স টোকেনে কিন্তু ফিটনেসের মতো খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি ফেল হয়ে যায় বা দেখেন গাড়ির 1 মাস কিংবা 2 মাস আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়ি কেনার 2 মাসের মধ্যে আপনাকে এই ট্যাক্স টোকেন করে নিতে হবে। এক্ষেত্রে কিন্তু আপনি বড় ধরনের একটা আর্থিক জরিমানার শিকার হবেন। প্রায় 1500 সিসি যদি আপনি করতে যান 35 থেকে 40 হাজার টাকার মতো লাগবে। তো আপনি এটা যখন গাড়ি কিনবেন অবশ্যই এই জিনিসটি
খেয়াল করবেন। অতি উত্তেজনতাবশত আপনি যদি এই বিষয়টি খেয়াল না করেন, গাড়ি কেনার পরপরই আপনার কিন্তু একটা লসের শিকার হতে হবে। তো এই বিষয়টি খেয়াল রাখবেন। এরপরে 5 নম্বরে কথা বলবো ইন্স্যুরেন্স ডকুমেন্ট নিয়ে। তো বাংলাদেশে বর্তমানে ইন্স্যুরেন্স পলিসি নিয়ে কিছু সমস্যা আছে। থার্ড পার্টি এবং ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স বিভিন্ন বিষয় আছে, এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাতে হবে। কারণ ইন্স্যুরেন্স নিয়ে আমি যতদূর জানি কিছুটা সমস্যা হচ্ছে। তো এটা আমি কিছুটা হাইড করলাম বা স্কিপ করলাম। আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো আরও ডিটেল ইনফরমেটিভ। তবে যেগুলো রিকন্ডিশন বা বাইরে থেকে আপনারা ইম্পোর্ট করবেন, সেক্ষেত্রে ইন্স্যুরেন্স পেপারগুলো ইম্পর্টেন্ট, সেটা নতুন গাড়ির জন্য। এবং পুরাতন গাড়ির ক্ষেত্রেও কিন্তু আমি নিজেও এখনও অবধি ইন্স্যুরেন্স করেছি, কিন্তু যতদূর জানি এখন থার্ড পার্টি যে ইন্স্যুরেন্সটা আছে সেটা অতটা গুরুত্বপূর্ণ না। তো এটা নিয়ে আমি আরও একটু ডিটেল আলোচনা করব অন্য কোনো সময়। এরপরে 6 নম্বরে কথা বলবো গাড়ির চুক্তিপত্র নিয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি গাড়ি পছন্দ করলেন, গাড়ির সব কিছু দেখলেন, ফিটনেস, ট্যাক্স টোকেন, রেজিস্ট্রেশন পত্র, ইন্স্যুরেন্স, কিন্তু আপনি গাড়ি কেনার সময় মৌখিকভাবে গাড়ি কিনে নিলেন, এটা ঠিক না। এটা আপনি ভবিষ্যতে যখন বিভিন্ন ধরনের আইনি সমস্যা বা বিভিন্ন ধরনের ঝামেলা আপনি পড়তে পারেন। তো আপনি যখন গাড়ি একদম মনস্থির করে ফেললেন যে গাড়ি আপনি এটা কিনবেন, তখন আপনার পরিচিত কোনো লয়ার বা যারা এই কাজের সাথে জড়িত তাদের সাথে আপনি যোগাযোগ করলেন, একটা চুক্তিপত্র তৈরি করলেন। অবশ্যই স্ট্যাম্পে করলে সবচেয়ে ভালো হয়। সেখানে আপনি গাড়ির যাবতীয় ডকুমেন্টস লিখলেন এবং গাড়ি কত দিয়ে কিনলেন সেগুলো একদম সুন্দরভাবে ডিটেল আপনার যে ডকুমেন্ট এনআইডি অনুসারে এবং গাড়ি বিক্রেতার এনআইডি অনুসারে সব কিছু উল্লেখ করলেন এবং কত টাকা দিয়ে কিনলেন সেটা উল্লেখ করলেন। এটা ভবিষ্যতে আপনাকে বিভিন্ন ধরনের সমস্যার থেকে বাঁচাবে এবং লিগালি এই গাড়িটি যে ট্রান্সফার হয়েছে আপনার কাছে, এই ডকুমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে 7 নম্বর ও আজকে শেষ পয়েন্ট নিয়ে কথা বলবো। এই পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যার থেকে গাড়িটি কিনলেন তার পূর্ণাঙ্গ ঠিকানা এবং তার মোবাইল নম্বর, সেটা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার হতে হবে। কেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমি পরে আসতেছি। এবং এনআইডি কার্ডের ফটোকপি আপনাকে অবশ্যই রাখতে হবে। আপনি যখন বিআরটিএতে যাবেন, দেখা গেল যার থেকে গাড়িটি কিনছেন সে আসতে পারলো না, তখন আপনার নাম ট্রান্সফারের সময় যে বিআরটিএ কর্তৃপক্ষ আছে তারা কিন্তু গাড়ির অরিজিনাল যে মালিক ছিল তার সাথে কথা বলতে চাবে। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তারা কিন্তু ভিডিও কল করে তার সঙ্গে কথা বলবে এবং কনফার্ম হবে। তো অবশ্যই এই বিষয়টাই মাথায় রাখবেন এবং তার পূর্ণাঙ্গ ঠিকানা, মোবাইল নম্বর নিয়ে নেবেন। ভিউয়ার্স, ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। মনে রাখবেন, গাড়ি কেনা শুধুমাত্র আবেগের বিষয় নয়, এটা একটা বড় বিনিয়োগ। একটু ভুল করলেই লাখ টাকার জরিমানা আপনাকে গুনতে হবে। তো গাড়ি কেনার সময় অবশ্যই এই বিষয়গুলো চেক করুন, সব কিছু যাচাই বাছাই করে নিজের নামে নাম ট্রান্সফার করে নিন। আর যদি আরও ভালোভাবে গাড়ি কেনার বিষয়ে জানতে চান, কি কি দেখে গাড়ি কিনবেন, তাহলে আমার এই ভিডিওটা আপনারা দেখতে পারেন, আরও ডিটেল জানতে পারবেন। আর আরও অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা আমার চ্যানেল ঘুরে আসতে পারেন। আশা করি চ্যানেলটি আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।